বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শিক্ষার্থীরা, তোমাদের পড়াশোনাও নিশ্চয়ই ভালোই চলছে। তোমাদের পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের অনলাইন শ্রেণী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো প্রতি সপ্তাহের ধারাবাহিকতায় আজকেও আমি তোমাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আর একটি বিজ্ঞান ক্লাস নিয়ে। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আরমিন আফরোজ, সহকারী শিক্ষক, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান, অধ্যায় 13, প্রাকৃতিক পরিবেশ এবং দূষণ থেকে। এই অধ্যায় থেকে আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম। তোমরা সবাই আশা করি আমার আলোচনাটি শুনেছ। এবার দেখো, তোমাদেরকে দুটি ছবি দেখাচ্ছি। ছবিগুলো দেখো, কি দেখা যাচ্ছে ছবিতে? এখানে মাটি দেখা যাচ্ছে। দেখো, একপাশে দেখা যাচ্ছে পরিষ্কার মাটি, এগুলো হচ্ছে পরিষ্কার মাটি, এবং ঠিক অপর পাশে দেখা যাচ্ছে দূষিত মাটি। এগুলো হচ্ছে দূষিত মাটি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমরা কোন পাঠটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে মাটি দূষণ। শিখন ফল এই পাঠ থেকে তোমরা মাটি দূষণ কী তা বর্ণনা করতে পারবে, মাটি দূষণের কারণ বলতে পারবে, মাটি দূষণের ফলাফল সম্পর্কে উল্লেখ করতে পারবে এবং মাটি দূষণ প্রতিরোধের উপায় নির্ণয় করতে পারবে। চলো আলোচনা শুরু করা যাক। শুরুতেই কয়েকটি ছবি দেখাচ্ছি। দেখো, এখানে কয়েকটি দূষণের ছবি দেখা যাচ্ছে। দেখো, অনেক ধরনের দূষণ, বেশিরভাগই এখানে হচ্ছে মাটি দূষণের ছবি। আসলে মাটির কাজ কি এবং মাটি কি কি কাজে আমরা মাটি ব্যবহার করি? দেখো, আমাদের জীবন ধারণের জন্য মাটি হচ্ছে অত্যাবশ্যক। মাটিতে বিভিন্ন ফসল ফলে যা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। জীবন ধারণের সব কিছুই, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, ঔষধ ইত্যাদির জন্য আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। আর সেই উদ্ভিদ কিন্তু মাটিতেই জন্মায়, মাটি ছাড়া উদ্ভিদ জন্মায় না। কিন্তু এই মাটিকে আমরা কি করছি? নানাভাবে দূষিত করে তুলছি। আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব। কিভাবে এই মাটি দূষণ হয়? চিত্রগুলো দেখো, চিত্রগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে মাটিকে আমরা কিভাবে প্রতিনিয়ত দূষিত করে তুলছি। এবার দেখো, মাটি দূষণ কাকে বলে এ নিয়ে আলোচনা করি। রাসায়নিক পদার্থ, প্লাস্টিক পদার্থ, বিভিন্ন অপচনশীল পদার্থ এবং মানব ব্যবহার্য আবর্জনা মাটিতে মিশে মাটির উর্বরা শক্তি নষ্ট করে ফেলে। মাটি চাষাবাদ এবং বসবাসের অনুপযোগী হয়ে পড়ে, আর এই প্রক্রিয়াকেই বলা হয় মাটি দূষণ। এবার দেখো, মাটি দূষণের কারণ, কিভাবে আমরা এই মাটিকে দূষিত করে তুলছি। 1 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের বর্জ্য মাটিতে ফেলা। বিভিন্ন ধরনের বর্জ্য আমরা কি করি? উন্মুক্ত অবস্থায় মাটিতে ফেলি এবং এতে করে মাটি দূষিত হয়। পলিথিন ও প্লাস্টিক আমরা প্রতিনিয়ত মাটিতে ফেলছি এবং মাটিকে দূষিত করে তুলছি। তারপরে রয়েছে বন জঙ্গল ধ্বংস করা। বন জঙ্গল ধ্বংসের কারণে গাছ যখন ধ্বংস হয়ে যায়, গাছের
শিকড় কিন্তু মাটি ধরে রাখে। আর গাছ যখন ধ্বংস হয়ে যায় তখন মাটি ক্ষয় হয়ে যায়। তারপরে রয়েছে কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, এটাও মাটি দূষণের একটি অন্যতম কারণ। বাসাবাড়িতে ব্যবহার করা গৃহস্থালী বর্জ্য যেখানে সেখানে ফেলা, গৃহস্থালী বর্জ্য যেখানে সেখানে ফেললে মাটি দূষিত হয়। হাসপাতালের বর্জ্য সরাসরি মাটিতে ফেলে আমরা মাটিকে দূষিত করে তুলছি। কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ মাটিতে নিষ্কাশন, বিভিন্ন বড় বড় কলকারখানার যে রাসায়নিক পদার্থগুলো রয়েছে সেগুলো মাটিতে নিষ্কাশনের ফলে কিন্তু মাটি দূষিত হয়ে যাচ্ছে। তারপরে রয়েছে বিভিন্ন দুর্ঘটনায় মাটিতে তেল নিঃসরণ। অনেক সময় দেখবে আমাদের দেশে নানা ধরনের দুর্ঘটনা ঘটে, গাড়ি দুর্ঘটনা এবং রেল দুর্ঘটনা বিশেষ করে যখন হয় তখন দেখবে তেল বোঝাই ট্রেনগুলো যখন দুর্ঘটনা পতিত হয় সমস্ত তেল মাটিতে পড়ে যায়, এগুলো মাটি শুষে নেয় এবং ওই এলাকার মাটি দূষিত হয়ে যায়। এবার দেখো চিত্রগুলো, এখানে কি হচ্ছে, এখানে এক পাশে অ্যাসিড বৃষ্টি হচ্ছে এবং আরেক পাশে খরায় সমস্ত মাটি শুকিয়ে গেছে। তাহলে দেখো এবার আসো মাটি দূষণের প্রভাব। এই মাটি দূষণের ফলে কি কি হয়? মাটি দূষণের প্রভাবে প্রথমত হয় জমিতে ফসলের পরিমাণ কমে যায়। মাটির উর্বরা শক্তি যখন কমে যায় তখন জমিতে আর পর্যাপ্ত পরিমাণে ফসল ফলে না। গাছপালা মারা যায়, গাছপালাগুলো আস্তে আস্তে মারা যেতে থাকে মাটি দূষণের কারণে। দূষিত মাটি উৎপন্ন ফসল খাদ্য হিসেবে খেলে মানুষ ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। দূষিত মাটিতে গাছপালা জন্মায় না, ফলে পরিবেশে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। মাটির উর্বরা শক্তি নষ্ট হওয়ায় ফসল ভালো জন্মায় না, ফসল নষ্ট হয়ে যায়। তারপর রয়েছে দূষিত মাটিতে গাছপালা এবং পশু পাখি মারা যায় এবং তাদের বাসস্থান ধ্বংস হয়। মাটি দূষণের কারণে মাটিতে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলো অকার্যকর হয়ে পড়ে, এতে করে উদ্ভিদ তার উর্বরা শক্তি হারিয়ে ফেলে। এই মাটি দূষণের প্রভাবে দেখো অনেক কিছু হয়, আমরা আলোচনা করেছি। এবার চিত্রগুলো দেখো, গাছ লাগানো হচ্ছে এবং ডাস্টবিন বা ময়লা ফেলার নির্ধারিত জায়গা করা হচ্ছে। এগুলো কেন করা হচ্ছে? মাটিকে দূষণের হাত থেকে রক্ষা করার জন্য। চলো এবার আমরা আলোচনা করি কিভাবে আমরা মাটি দূষণ প্রতিরোধ করতে পারি বা মাটি দূষণ প্রতিরোধের উপায় সম্পর্কে। মাটি দূষণ প্রতিরোধের জন্য আমাদেরকে নিম্নোক্ত কাজগুলো করতে হবে। যেমন পলিথিন মাটিতে ফেলা যাবে না, বেশি করে গাছ লাগাতে হবে, নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলতে হবে, রাসায়নিক দ্রব্য কম ব্যবহার করতে হবে, জমিতে জৈব সার যেমন কম্পোস্ট সার ব্যবহার করতে হবে, পলিথিন ব্যবহারের পরিবর্তে পাটের তৈরি ব্যাগ ব্যবহার করতে হবে, বনভূমি ধ্বংস না করা বা বেশি করে গাছ লাগানো। তারপরে রয়েছে রাসায়নিক বর্জ্য পদার্থ মাটিতে না ফেলা এবং জনসচেতনতা বৃদ্ধি করা। আসলে সর্বোপরি কথা হচ্ছে আমাদেরকে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, তবে আমরা মাটি দূষণ প্রতিরোধ করতে পারব। চলো এবার আসা যাক মূল্যায়নে। এই মূল্যায়নের মাধ্যমে তোমরা কতটুকু বুঝতে পেরেছ সেটা বোঝা যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে মাটিতে পচে কোনটি? আমি কিছুক্ষণ আগে কিন্তু আলোচনা করেছি, তোমরা কি বলতে পারবে কোনটি মাটিতে পচে? ক কাঁচ, খ পলিথিন, গ প্লাস্টিক, ঘ আবর্জনা।
হ্যাঁ, উত্তর হচ্ছে ঘ, আবর্জনা। আবর্জনা মাটিতে পচে যায়। আবর্জনা পচতে সাহায্য করে কে? বলো তো, কে সাহায্য করে? ক, ভাইরাস, খ, ব্যাকটেরিয়া, গ, জীবাণু, নাকি ঘ, পোকামাকড়? কোনটি সাহায্য করে? হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছ, ব্যাকটেরিয়া আবর্জনা পচতে সাহায্য করে। মাটি দূষণের কারণ হলো 1, পলিথিন ও কীটনাশক, 2, আবর্জনা ও মৃত জীবদেহ, 3, রাসায়নিক সার ও কাঁচ। তাহলে নিচের কোনটি সঠিক হবে বলো তো? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, নাকি 1, 2, 3? তোমরা নিশ্চয়ই উত্তরটি দিতে পেরেছ। উত্তর হবে ঘ, 1, 2 ও 3। কারণ এখানে যে 3টি রয়েছে, এই 3টি মাটি দূষণের কারণ। এবার রয়েছে তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ। আশা করি তোমরা বাড়ির কাজটি করে নিতে পারবে। কিভাবে মাটি দূষণ রোধে জনগণকে সচেতন করা যায় তার উপায়গুলো লিখো। তোমরা কিভাবে এই মাটি দূষণের সচেতনতা সৃষ্টি করতে পারো সেই উপায়গুলো তোমরা তোমাদের খাতায় লিখে নিবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার আজকের আলোচনাটি বুঝতে পেরেছ। তোমাদের সাথে আগামী ক্লাসে আবার দেখা হবে আরেকটি পাঠ নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।